হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে সেশনটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে যে ডাব্লিউবিপি এবং কেপি যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সগুলো রয়েছে ম্যাথের, সেই ম্যাথের কোশ্চেন্সগুলো আমরা এনেছি। তোমরা দেখো কোশ্চেন্সগুলো আমরা কিভাবে সহজ উপায়ে এবং কিভাবে এই কোশ্চেন্সগুলো করছি এবং কিভাবে এখান থেকে আমরা কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। ওকে, লেট স্টার্ট। আজকের সেশনের প্রথম কোশ্চেন্সটা কি বলছে দেখো। বলছে একটি ব্যাগে 25 পয়সা, 50 পয়সা ও 1 টাকার কয়েন রয়েছে, তার একটা অনুপাত দেওয়া আছে 3:4:5। যদি ব্যাগে মোট 31 টাকা থাকে তবে 1 টাকার কয়েন কত? আচ্ছা, আমরা জানি দেখো 1 টাকা সমান কত? 100 পয়সা। এটা আমরা সবাই জানি। দেখো 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার কয়েনের অনুপাত কত? বলছে 3:4:5। তাহলে এটা আমরা ধরে নিচ্ছি যে 3x, 4x আর 5x। এই 25 পয়সা, 50 পয়সা এবং 1 টাকার কয়েনের অনুপাত। তাহলে দেখো 25 পয়সা ইন্টু 3x প্লাস 50 পয়সা ইন্টু 4x প্লাস 1 টাকা ইন্টু 5x ইকুয়ালস টু 31 টাকা। দেখো এখানে বলছে দেখো 25 পয়সা ইন্টু 3x করেছি, 50 পয়সা ইন্টু 4x করেছি এবং 1 টাকা ইন্টু 5x করেছি ইকুয়ালস টু 31 টাকা। কারণ এগুলোকেরই রয়েছে দেখো টোটাল বলেছে ব্যাগে মোট 31 টাকা রয়েছে। এবার দেখো 25 পয়সা, তাহলে দেখো 1 টাকা সমান 100 পয়সা, তাহলে 1 পয়সা সমান কত আসবে? 1 পয়সা সমান কি আসবে? 1/100। এটা সবাই বুঝতে পারছো? তাই সেই জন্য 25 পয়সা সমান কত আসবে? 25/100। এগুলোকে সবই কিন্তু টাকার অনুপাতে আমরা নিয়ে নেব। তার কারণ এখানে দেখো 1 টাকা আছে, এটাকে কোনো চেঞ্জ করার দরকার নেই, কারণ 31 টাকা আছে, টাকায় আমরা এটাকে রূপান্তর করব। তাহলে দেখো কোনটাকে চেঞ্জ করতে হবে? 25 পয়সা আর 50 পয়সাটাকে চেঞ্জ করতে হবে। কারণ কি 25 পয়সাটা 25 পয়সা রয়েছে, পয়সাতে রয়েছে, এবং 50 পয়সাটাও কিন্তু পয়সাতে রয়েছে। তাহলে দেখো এটা কি করবো? 25/100 ইন্টু dx প্লাস করবো কি 50/100 ইন্টু 4x প্লাস করবো কি 1 টাকা, তাহলে 1 ইন্টু 1 টাকাতেই রয়েছে, 1 টাকাতেই রাখবো কারণ টাকাতেই আনছি এটাকে, ইকুয়ালস টু 31। তাহলে দেখো এটা করবো কি, এটা দেখো 25 ইন্টু 3x, তাহলে এটা হবে 75x/100। এটা দেখো কি হবে, এটাকে দেখো 250 ইন্টু 4x, 200x/100। আর এটা আসবে দেখো 5x ইকুয়ালস টু 31। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে দেখো কি করতে পারি, 5 15 5 20, 5 3 15, 5 4, তার মানে এখান থেকেও দেখো, তার মানে 3x/4 প্রথমটা এলো, আর তারপরেরটা দেখো 2x, তারপরে আসছে দেখো 5x ইকুয়ালস টু কত আসছে? 31। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি কত আসছে? 4 নিচে, তাহলে এখানে দেখো আসছে 3x, এখানে আসছে দেখো 8x, আর এখানে দেখো আসছে কত? এটা 20x ইকুয়ালস টু 31। আচ্ছা, তাহলে দেখো এখানকার ক্যালকুলেশনসটাকে আমরা দেখাচ্ছি, এদিকে দেখো এখানে কি দেখাচ্ছি, এখানে দেখাচ্ছি দেখো কত আসছে? 3x প্লাস 8x প্লাস 20x ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু 31। তাহলে এখানটা দেখো কত আসছে? 31x, 31x/4 ইকুয়ালস টু আসছে 31। তাহলে x ইকুয়ালস টু কত আসবে? 31 ইন্টু 4 ডিভাইডেড বাই 31। তাহলে x ইকুয়ালস টু কত চলে আসছে? ওকে, তাহলে x ইকুয়ালস টু 4 পেয়ে যাচ্ছি। তাহলে বলছে যদি ব্যাগে মোট
31 টাকা থাকে তবে 1 টাকার কয়েন কত? দেখো 1 টাকার কয়েন কত আমরা ধরেছিলাম, এই টোটাল অনুপাত থেকে ধরেছিলাম 3x 4x আর ধরেছিলাম দেখো 5। তাহলে দেখো এখানে 3x টাকে কি ডিনোট করছিল 25 পয়সা, 4x টা কি ডিনোট করছিল 50 পয়সা, আর 5x টা ডিনোট করছিল 1 টাকা। এখানে বলছে 1 টাকার কয়েন কত? দেখো x এর ভ্যালু কত পেয়ে গেছে 4, তাহলে আমার 1 টাকার কয়েন কত আসছে 5x, তাহলে 5 ইন্টু, তার মানে কতগুলো রয়েছে 20। তাহলে 1 টাকার কয়েন কতগুলো রয়েছে 20। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সারটা কত হয়ে যাবে 20। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তবে 1 টাকার কয়েন কতগুলো, 1 টাকার কয়েন হচ্ছে। ক্লিয়ার? আশা করছি সবাই বুঝতে পেরেছো। নেক্সট অঙ্কে চলে যাচ্ছে। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে, খুব খুব ভাইটাল অঙ্ক। দেখো বলছে একটা মিশ্রণে 60% জল আছে এবং 20 লিটার ওই মিশ্রণে কতটা দুধ যোগ করলে নতুন মিশ্রণে 75% দুধ থাকে? তাহলে দেখো মিশ্রণে বলছে 60% জল রয়েছে এবং 20 লিটার মিশ্রণ, তাহলে 20 লিটার মিশ্রণ কোথা থেকে পেলাম, এখানে দেখো 20 লিটার মিশ্রণ বলে দিয়েছে। ওকে, বলছে 60% জল, তাহলে 20 ইন্টু 60 বাই, তাহলে কত আসছে দেখো এটাকে 12 লিটার, তাহলে 12 লিটার জল। তাহলে ধরো একটা 20 লিটার মিশ্রণ রয়েছে, তার মধ্যে যদি 12 লিটার জল থাকে, তাহলে 20 মাইনাস 12, তাহলে কত আসছে 8 লিটার। তাহলে 8 লিটার কত আছে? ক্লিয়ার? আচ্ছা, বলছে ওই মিশ্রণে কতটা দুধ যোগ করলে নতুন মিশ্রণে 75% দুধ থাকবে? তাহলে দেখো মিশ্রণটা আছে কত, মিশ্রণটা আছে 20 লিটার, তার মধ্যে 75% দুধ থাকবে, তাহলে 75 বাই 100 করলাম। তাহলে দুধ এবং জলের ফাইনাল কতটা থাকবে সেটা আমরা দেখে নেব। এটা দেখো 5, এটা দেখো 15, তার মানে দেখো 15 লিটার হচ্ছে 75% দুধ, 75% দুধ থাকবে 20 লিটার, মানে 15 লিটার দুধ থাকবে ফাইনালি। তাহলে দেখো 20 মাইনাস 15, তাহলে ফাইনালি কত 5 লিটার জল থাকবে। তাহলে দেখো এখানে জল ছিল দেখো 12 লিটার আর দুধ ছিল 8 লিটার। বলছে মিশ্রণে কত লিটার দুধ যোগ করলে নতুন মিশ্রণে 75% দুধ থাকবে? তাহলে এখন দেখো বলছে মিশ্রণে কত লিটার দুধ যোগ করলে, কত লিটার দুধ যোগ করতে হবে। তাহলে আগে দুধ ছিল কত 8 লিটার, আর এখন দুধ হয়েছে কত দেখো 15 লিটার হবে রেশিওতে। তাহলে দেখো অবশ্যই কিন্তু দুধ মেশানো হয়েছে, এখানে কিন্তু জল মেশানো হয়নি, কারণ 12 লিটার জল ছিল, জলটা কমে দেখো 5 লিটার হয়েছে। তাহলে কিন্তু অঙ্কটা যেটা বলছে সেটাই কিন্তু এখানে হচ্ছে, যে কি বলছে যে 20 লিটার এই মিশ্রণে কতটা দুধ যোগ করলে নতুন মিশ্রণে 75% দুধ থাকবে। তার মানে এই যে দুধটা এখানে যোগ করছি, সেই দুধের পরিমাণটা কিন্তু দেখো এখানে দেখতেই পাচ্ছি বাড়ছে। এখানে প্রথমে 8 লিটার দুধ ছিল, তারপরে ফাইনালি যেটা আসবে সেটা হচ্ছে 15 লিটার দুধ। ওকে, তাহলে এবং জল আসবে 5 লিটার। তাহলে বলছে দেখো কতটা দুধ অ্যাড করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি x লিটার দুধ আমাদেরকে অ্যাড করতে হবে। তাহলে দেখো 8 লিটার দুধ ছিল, তার সঙ্গে x লিটার দুধ অ্যাড করছে। আর এখানে দেখো কত ছিল 12 লিটার, এখানে দেখো কত লিটার দুধ আসছে 15 লিটার, আর এখানে দেখো জল আসছে কত। তাহলে দেখো 8 প্লাস এক্স ডিভাইডেড বাই, এখানে দেখো কত পাচ্ছি 3 বাই, তাহলে এটা কত পাবো দেখো 8 প্লাস এক্স ইকুয়ালস টু কত পাচ্ছি 36। তাহলে এক্স কত পাবো 28 লিটার। তার মানে 28 লিটার কতটা দুধ যোগ করতে আসবে, 28 লিটার যদি দুধ আমরা অ্যাড করি তাহলে কিন্তু নতুন মিশ্রণে 75%। ক্লিয়ার? তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার কত হচ্ছে 28। তাহলে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারছো। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছে। 3 নম্বর কোশ্চেনটা দেখো, যে এক ব্যক্তি 13টা দ্রব্য 70 টাকা প্রতি দ্রব্য
তারপর হচ্ছে 15টা দ্রব্য 60 টাকা প্রতি দ্রব্য এবং 12টি দ্রব্য 65 টাকা প্রতি দ্রব্য কিনলো, তাহলে প্রতি দ্রব্যের গড় মূল্য কত? তাহলে দেখো 13টি দ্রব্য কিনছে, প্রত্যেকটা দাম হচ্ছে 70 টাকা, তাহলে 13টি দ্রব্যের মোট দামটা কত আসবে? একটা দ্রব্যের দাম যদি 70 টাকা হয় তাহলে 13টা দ্রব্যের দাম কত আসবে? 70 ইন্টু 13। ক্লিয়ার? ঠিক সেরকম 15টি দ্রব্যের মোট দাম কত আসবে? 60 ইন্টু 15, কারণ একটা দ্রব্যের দাম বলছে 60 টাকা, বলছে 60 টাকা প্রতি দ্রব্য, তাহলে 15টা দ্রব্যের দাম 60 ইন্টু 15, তাহলে 70 ইন্টু 13 যদি করি তাহলে আমাদের কত আসবে? 910 টাকা। আচ্ছা দেখো 60 ইন্টু 15 আমাদের কত আসছে? 900। আর একটা বলেছে দেখো 12টা দ্রব্য দাম কত আসবে? 65 টাকা এক একটার দাম, 65 ইন্টু, তাহলে কত আসবে? 780। ক্লিয়ার হলো? তাহলে আমাকে বলছে যে প্রতি দ্রব্যের গড় মূল্য কত, তাহলে দ্রব্য কতগুলো, তাহলে মোট দ্রব্য কত? মোট দ্রব্য কত হচ্ছে দেখো, মোট দেখো 40টি দ্রব্য, আর দেখো এই যে মোট যে 40টা দ্রব্য, তাহলে সেই 40টা দ্রব্যের দাম কত হচ্ছে? 13টা দ্রব্যের দাম হচ্ছে 910 টাকা, 15টা দ্রব্যের দাম হচ্ছে 900 টাকা, আর 12টা দ্রব্যের দাম হচ্ছে 780 টাকা। এটাকে আমরা যদি অ্যাড করি তাহলে কত আসবে? 2590। তাহলে বলছে প্রতিটি দ্রব্যের গড় মূল্য কত, তাহলে প্রতিটা দ্রব্য 40টা দ্রব্যের টোটাল মূল্য হচ্ছে 2590 টাকা, তাহলে একটা দ্রব্যের কতটা হবে মূল্য? 2590 ডিভাইডেড বাই 40। তাহলে এটা কিন্তু আমরা ক্যালকুলেট করি, আমরা পাবো 64.75, মানে 64 টাকা 75 পয়সা। একটা দ্রব্যের দাম, তাহলে প্রতিটা দ্রব্যের গড় মূল্য কত? 64 টাকা 75 পয়সা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। আশা করছি সবাই বুঝতে পারলে কিভাবে এভারেজের অঙ্কটা করলাম। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। দেখো এখানে একটা কি দিয়েছে, দেখো পিতা ও পুত্রের একটা অঙ্ক দিয়ে দিয়েছে, পিতা ও পুত্রের বয়সের অঙ্ক। এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় সবসময় এসে থাকে। তো এই যে কোশ্চেন্সটা, এটা কবে এসছে দেখো, ওয়েস্ট বেঙ্গল পুলিশের লেডি কনস্টেবল 2013-তে এসেছে। ওকে, তো এরকম টাইপসের কিন্তু কোশ্চেন্স আসে, এরকম কোশ্চেন গুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। তো এই কোশ্চেন্সটা দেখো কি বলছে, বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে 8:3। 10 বছর পর তাদের বয়সের অনুপাত বলছে হবে 2:1। তাহলে বর্তমানে পুত্রের বয়স, তাহলে দেখো এখানে বলে দিচ্ছে পিতা ইস্টু পুত্র, পিতা পুত্রের বয়সের অনুপাত কত? 8:2। আমরা এটা ধরে নিচ্ছি যে 8x আর হচ্ছে 3x বয়সের অনুপাত, কত ধরে নিচ্ছি? 8x আর 3x। বলছে 10 বছর পর, ধরো তোমার বয়স এখন 20 বছর আর তোমার পিতার বয়স এখন 50 বছর, তাহলে 10 বছর পর তোমার বয়স কত আসবে? 30 বছর। 10 বছর অ্যাড হবে, এখন 20 বছর আছে, 10 বছর পর অ্যাড হয়ে কত আসবে তোমার বয়স? তোমার বয়স এখন 20 বছর হয়, তাহলে 10 বছর পর তোমার বয়স হবে 30 বছর। তোমার পিতার বয়স যদি 50 বছর হয় তাহলে 10 বছর পর হবে 60 বছর। ঠিক একই কনসেপ্টে এখানেও করতে হবে। কি হবে যে 10 বছর পর তাদের বয়সের অনুপাত বলে দিচ্ছে 2:1 হবে। তাহলে দেখো এখন বয়স কত আছে, এখন পিতার বয়স আছে 8x, তাহলে 10 বছর পর তার মানে 10 বছর যোগ করব, ডিভাইডেড বাই হচ্ছে এখন পুত্রের বয়স কত আছে? 3x। 10 বছর পর পুত্রের বয়স কত আসবে? 3x প্লাস 10। যেমন তোমার বয়স এখন 20 ছিল, ধরে নিলাম 20, তাহলে তোমার 10 বছর পর তোমার বয়স হবে 20 প্লাস 10,
30 বছর। পিতার বয়স যদি তোমার 50 বছর হয়, তাহলে 10 বছর পর কত আসবে? 50 + 10 60 বছর। তাহলে এখানেও তাই করে নিয়েছি। তাদের বয়সের অনুপাতটা বলেছে দেখো কত হবে, 2:1, মানে 2/। তাহলে দেখো ক্যালকুলেশন যদি করি, এই একটা এখানে গুণ হয়ে যাচ্ছে 8x + 10, আর এই দুইটা এখানে থেকে গুণ হচ্ছে 3x + 10 এর সঙ্গে 2 গুণ হচ্ছে, তার মানে 6x + 20 হবে। তাহলে দেখো 8x - 6x, এই 6x টাকে এদিকে নিয়ে এলাম, তার মানে কত আসবে? 20 - 10। তাহলে দেখো এখানে কত আসছে? 8x - 6x, তার মানে আসবে 2x ইকুয়ালস টু কত আসবে? 20 - 10 মানে 10। তাহলে x ইকুয়ালস টু কত আসবে? 10/, তার মানে 5। তাহলে x এর ভ্যালু চলে এলো 5। তাহলে বলছে দেখো বর্তমানে পুত্রের, বর্তমানে এই কথাটা কিন্তু ভালো করে দেখবে যে বর্তমানে পুত্রের বয়স চেয়েছে, ঠিক আছে? তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? দেখো বর্তমানে তাদের অনুপাত কত ছিল বয়সের? পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 8:3। তাহলে পুত্রের বর্তমান বয়স কত আসবে? এখানে দেখো পুত্রের বয়সের অনুপাত কত? পিতার বয়সের অনুপাত হচ্ছে 8x, আর পুত্রের বয়সের অনুপাত হচ্ছে 3x। তাহলে কত আসবে? 3 × 5। তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? 15 বছর। আর বর্তমানে পিতার বয়স এটা হচ্ছে 15 বছর পুত্রের বয়স, পুত্রের এখন বর্তমান বয়স। তাহলে এখানে পিতার চাইনি, তাহলে পিতার বর্তমান বয়স কত আসবে? 8x, তার মানে 8 × 5, তার মানে কত আসছে? 40। তার মানে এটা পিতার বর্তমান বয়স। তাহলে দেখো চেয়েছে কি? শুধুমাত্র পুত্রের বর্তমান বয়স চেয়েছে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? 15 বছর। ক্লিয়ার? আচ্ছা, পিতার বর্তমান বয়সটা আমরা বের করে নিলাম 40 বছর। তাহলে আবার দেখো 10 বছর পরে তাদের কত হতো? 10 বছর করে অ্যাড হতো। তাহলে পুরো কনসেপ্টটা বোঝা গেল। তাহলে এখানে শুধু চেয়েছে বর্তমানে, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? এখানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার, 15 বছর, যেটা আমরা বের করেছি। যদি এখানে বলতো বর্তমানে পিতার বয়স কত, তাহলে এখান থেকেও বের করে নিতে পারতাম যে বর্তমানে পিতার বয়স কত? 40 বছর। তো সবাই এই জায়গাটা বুঝতে পেরেছো? তাহলে একটা অঙ্ক থেকে অনেকগুলো আমরা কনসেপ্ট কিন্তু বের করে নিচ্ছি, যে পুরো অঙ্কটাকে আমরা করছি এবং সেখান থেকে আমরা দেখে নিচ্ছি যে পরবর্তীকালে কোশ্চেন্স গুলো কিরকম হতে পারে। যদি এখানে পুত্রের বয়স না বলে পিতার বয়স বলতো, তাহলেও বের করতে পারতাম। ঠিক আছে? তাহলে পুরো কনসেপ্টটা কিন্তু আমরা ক্লিয়ার করলাম এখান থেকে। আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। বলছি দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এই অঙ্কটা কি বলেছে। এই অঙ্কটা কিন্তু একটা আমাদের কি হচ্ছে, বোট অ্যান্ড স্ট্রিম থেকে অঙ্কটা এসেছে। অঙ্কটা কি বলেছে যে একটা নৌকা অনুকূল স্রোত, তার মানে যখন ধরো তুমি একটা রিভারে দেখছো, যখন স্রোতটা বইছে, তখন কিন্তু যেদিকে স্রোতটা বইছে সেদিকে যদি কোনো জিনিস যায়, তাহলে কিন্তু স্রোতটা কিন্তু সেই জিনিসটাকে সাপোর্ট দেবে, সেই জিনিসটাকে কিন্তু আরো ফেলবে, যে জিনিসটা যেন আরো গতিতে যায়। কিন্তু যদি প্রতিকূলে যায়, তখন কিন্তু স্রোত, মানে যেদিকে স্রোত বইছে তার বিপরীত দিকে যদি আসে, তাহলে সেটাই হবে প্রতিকূল, স্রোতের প্রতিকূল দিক। তাহলে সেখানে কিন্তু স্রোতের কিন্তু একটা স্রোত কিন্তু তার সেই নৌকার গতিটাকে কিন্তু বাধা দেবে। ঠিক আছে? তাহলে নৌকার যে গতিতে যাচ্ছে সেটা কিন্তু বাধার সৃষ্টি করবে। তাহলে এখানে দেখো বলেছে যে নৌকা অনুকূল স্রোতে যাচ্ছে 30 কিলোমিটার/ঘন্টা এবং প্রতিকূলে যাচ্ছে 10 কিলোমিটার/ঘন্টা। তাহলে দেখো নৌকার নৌকার বেগ ধরবো, আমরা জানি যে সেটা হচ্ছে ইউ। আর স্রোতের স্রোতের বেগ, এই যে স্রোতের বেগ সেটা আমরা ধরবো, এই যে নৌকার বেগ হলো না, এই নৌকার বেগটা কোথাকার বেগ? এটা হচ্ছে যে স্থির জলে, স্থির জলে নৌকার বেগ, মানে যখন সেটার মধ্যে কোনো স্রোত নেই, ধরে নিচ্ছে। তাহলে দেখো, তাহলে আমরা যখন দেখো অনুকূলে যখন যাচ্ছে, স্রোতের অনুকূলে 30 কিলোমিটার/ঘন্টায় যাচ্ছে, তাহলে অনুকূলে যখন যাবে তখন নৌকার বেগের সঙ্গে কি হবে? স্রোতের বেগটা যোগ হবে। এখনই বললাম সেটা হচ্ছে 30 কিমি/ঘন্টা। আর দেখো প্রতিকূলে যখন যাবে, তার মানে নৌকার যে বেগ তার সঙ্গে স্রোতের বেগ কিন্তু বাধা দেবে, তাহলে সেটা হবে কত? বলেছে 10 কিমি/ঘন্টা। এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দেখো
তাহলে দেখো 2u ইকুয়ালস আমরা পাচ্ছি দেখো 40 কিমি পার ঘন্টা। তাহলে ইউ ইকুয়ালস টু কত আসবে দেখো 40 বাই, তার মানে 20 কিমি পার ঘন্টা। তাহলে দেখো ইউ বেরিয়ে গেল। তাহলে দেখো বলছে স্থির জলে, এই যে আমি বলেছি এখানে লিখে দিয়েছি দেখো স্থির জলে নৌকার বেগ ইউ। তাহলে নৌকার বেগ স্থির জলে কত, স্থির জলে নৌকার গতি কত হচ্ছে 20 কিলোমিটার পার, এটাই আমাদের সঠিক। তাহলে এখানে দেখো অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তাহলে স্থির জলে নৌকার গতি হচ্ছে 20 কিলোমিটার পার ঘন্টা। আচ্ছা এখানে দেখো স্রোতের বেগটা কিন্তু চাইনি, যদি আমরা স্রোতের বেগটা বের করতাম তাহলে দেখো ইউ প্লাস টি, তাহলে কত আসছে 30 কিমি পার ঘন্টা। তাহলে এখানে দেখো যদি ইউটাকে আমরা পেয়ে গেছি 20 কিমি পার ঘন্টা, তাহলে 20 বসাতাম প্লাস ভি ইকুয়ালস টু 30, তাহলে ভি সমান কত আসছো 30 মাইনাস, তাহলে ভি আসতো 10 কিমি পার। তাহলে তখন স্রোতের বেগটা কত চলে আসতো, স্রোতের বেগ চলে আসতো 10 কিমি পার। ঠিক আছে, তাহলে এখানে শুধু চেয়েছে স্থির জলে নৌকার গতি, তাহলে সেটা আমরা পেয়ে গেছি 20 কিলোমিটার পার। তাহলে এখানে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হচ্ছে। আগের ক্লাসে কিন্তু আমরা নোটিফিকেশন এবং আপকামিং যে এক্সামস রয়েছে সেই এক্সামস ডেটগুলো কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে, সেই সম্বন্ধে কিন্তু আমরা আগেই জেনেছি। সেই কিন্তু এক্সামসের বেসিসে যেমন তোমাদের ডাব্লিউবিপি এসআই, তারপরে ডাব্লিউবিপি কনস্টেবল, তারপরে তোমার কেপি, তারপরে লেডি কনস্টেবল, এই যে এক্সামসগুলো ডেট অ্যানাউন্স হয়েছে সেই এক্সামসের বেসিসে আমরা আপকামিং ম্যাথস, রিজনিং, জিকে, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এগুলোকে নিয়ে আমরা চলে আসবো আমাদের এই চ্যানেলে। তোমরা অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং আমাদের সাথে চলতে থাকো। তোমরা প্রিলিম এক্সামস এখান থেকেই ক্র্যাক করতে পারো। আমাদের ক্লাস তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানাবে, কোনো রকম ডাউট থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। আমাদের অফলাইন ক্লাস চলছে, যদি কেউ আমাদের অফলাইন ক্লাসে জয়েন হতে চাও তাহলে অবশ্যই নিচের দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবে। আমাদের যে অফলাইন কোচিং সেন্টার তার অ্যাড্রেস কিন্তু নিচে দেওয়া আছে। ধন্যবাদ।